এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে। এই ভিডিওটিতে আপনি যা শুনবেন তা ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে, যা সর্বসাধারণের জন্য উপলব্ধ রয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি কুনাল আর আপনাদের স্বাগত জানাই ক্রাইম স্টোরি বেঙ্গলিতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকাল আমরা জানি মানুষ টাকার জন্য কত কিছুই না করে, এমনকি মানুষকে খুন হত্যাও করতে পারে, কিন্তু সেগুলো লোক অনেক টাকার লোভে মানুষ করে থাকে। কিন্তু আজকের যে গল্পটা বলবো সেটা শুনলে আপনারাও অবাক হবেন। মাত্র 150 টাকার জন্য কি কাউকে খুন করা যায়? হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, মাত্র 150 টাকার জন্য ছত্তিশগড়ের এক পরিবারে চারজনকে খুন হতে হয়েছে। চলুন ঘটনাটি বিস্তারিত শুরু করা যাক। ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা 40 বছরের চৈতন্য সাহু ও ওই জেলার রায়পুরের আরাঙ্গের বাসিন্দা যোগমায়ার সাথে বিয়ে হয় 2008-এ। বিয়ের পর তাদের দুটো সন্তানও ছিল, তাদের জীবনও খুবই সুন্দর ছিল। তারা তাদের বাচ্চা মানুষ করতে ব্যস্ত ছিল। বিয়ের 7 বছর পর চৈতন্য রায়পুরের স্থানীয় হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ পায়। 3 বছর পর্যন্ত চৈতন্য সেখানে চাকরিও করে। এরপর বিয়ের 8 বছর পর চৈতন্যের স্ত্রী যোগমায়া স্বাস্থ্যকেন্দ্রে চাকরি পায় 1 জুন 2016-তে। যোগমায়ার প্রথম পোস্টিং হয় ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলার কিষানপুর উপস্বাস্থ্যকেন্দ্রে, যার পর দুই স্বামী স্ত্রী রায়পুর ছেড়ে একসাথে পিথোরাতে এসে থাকতে শুরু করে, কারণ যোগমায়া সাহুর কিষানপুর উপস্বাস্থ্যকেন্দ্রে একটা কোয়ার্টার দেওয়া হয়েছিল। এরপর কিছুদিনের মধ্যেই দুই স্বামী স্ত্রী নিজেদের ব্যবহারে কিষানপুরের মানুষদের আপন করে নেয়। যোগমায়া অসুস্থ মহিলাদের খুবই যত্ন করত, এমনকি লোকেদের ডাকার সঙ্গে সঙ্গে স্বামী ও স্ত্রী দুজনেই একসাথে তাদের বাড়ি চলে যেত সাহায্যের জন্য। এরপর 1 জুন 2018 চৈতন্যের বাড়িতে কাজ করার জন্য এসেছিল ত্যাগী রানা, যে প্রতিদিন তাদের ঘরবাড়ি পরিষ্কার করত। সেদিনও ত্যাগী রানা প্রতিদিনের মতো সকাল 10টার সময় যোগমায়ার বাড়িতে এসেছিল ঘরবাড়ি পরিষ্কারের জন্য, কিন্তু বাড়ির মেন দরজার বাইরে থেকে তালা দেওয়া ছিল। এটা দেখে কাজের মেয়ে ত্যাগী রানার মনে সন্দেহ জাগে, কারণ মেন দরজাটি ভিতর থেকে তালা লাগানো থাকে। এই তালার একটা চাবি তার কাছেও ছিল, তাই সে আর দেরি না করে তার কাছে থাকা চাবি দিয়ে মেন দরজাটি খুলে ভিতরে চলে যায় আর ঘরের দরজাটি হালকা ধাক্কা দেয় আর সঙ্গে সঙ্গে দরজাটি খুলে যায়, কিন্তু ঘরে কেউ ছিল না। সে যোগমায়াকে ডাকে, কিন্তু ঘর থেকে কেউ সাড়া দেয় না। তাই সে ডাকতে ডাকতে বাগানের দিকে যায় আর সেখানে গিয়ে দেখে প্রচুর রক্ত পড়ে রয়েছে। সেটা দেখে সে ভয়ে চিৎকার শুরু করে দেয়। সোজা পাশের স্বাস্থ্যকেন্দ্রে চলে যায়, মিতানি নেহরুন্দিবাই সাহুকে জানায় সব কিছু, যেখানে যোগমায়া কাজ করত। ত্যাগী রানা মিতানিনকে সবটা খুলে বলে, যেটা সে এক্ষুনি দেখে এসেছিল। সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত স্টাফ যোগমায়ার বাড়িতে যায়, কিন্তু সেখানে যা ছিল সেটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ সেখানে যোগমায়া সাহু ও তার স্বামী চৈতন্য সাহু ও তার বড় ছেলে তন্ময় সাহুর লাশ পড়েছিল, পুরো রক্তে ভেসে যাচ্ছিল। পাশের ঘরে তাদের ছোট ছেলে কুণালের লাশও পড়েছিল একটা কোণে। স্বাস্থ্যকেন্দ্রে খবর দেওয়ার পর ত্যাগী রানা পৌঁছে যায় সেখানকার পঞ্চায়েত প্রধান সুরেশ খুন্ডের বাড়িতে। পঞ্চায়েত প্রধান এই খবরটা শুনে অবাক হয়ে যায়, আর কিছু সময়ের মধ্যে কিষানপুরে এই খবরটা ছড়িয়ে পড়ে আর যোগমায়ের বাড়িতে লোকের ভিড় জমে যায়। পঞ্চায়েত প্রধান সুরেশ কুণ্ডে পিথোরা থানার অফিসারকে ঘটনাটি জানায়। থানার অফিসাররা সারা রাত ডিউটি করার পর গভীর রাতে ঘুমাচ্ছিল, কিন্তু ঘটনাটি শোনার পর তারা তাদের টিম নিয়ে সেখানে পৌঁছে যায় এবং ঘটনা পরিদর্শন করে। তারপর তারা এই ঘটনাটি তাদের সিনিয়রদের কাছে জানায়। এই ঘটনার কিছুক্ষণ পর এসপি সন্তোষ ও এএসপি সঞ্জয় উদয়করণ ঘটনাস্থলে আসে। পুরো ঘটনাস্থল পরিদর্শন করে, দেখে যোগমায়া ও চৈতন্য ও তার বড় ছেলে একটা ঘরে আর ছোট ছেলে কুণাল আর একটা ঘরে পড়ে রয়েছে। ঘটনাটি দেখে মনে হচ্ছিল যেন 4-5 ঘন্টা আগে ঘটনাটি ঘটেছে। তাদের লাশের কিছুটা দূরে একটা রক্তে মাখা সোর্ড পাওয়া যায়, যেটা দেখে সবাই বুঝতে পেরেছিল যে এটা দিয়েই মারা হয়েছে তাদের। তারপর পুলিশ যখন ঘরের তল্লাশি চালায়, তারা দেখে আলমারির দরজা খোলা পড়ে আছে আর ভিতরে সব জিনিসপত্র বিছানায় ও মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশ অনুমান করে যে চুরির জন্য এই খুনটা করা হয়েছে। যখন চোরটা চুরি করতে এসেছিল তখন কেউ তাদের দেখে ফেলে ও চোরটা বাঁচার জন্য এই হত্যাকাণ্ডগুলো করে। পুলিশ এই ঘটনাটির খবর চৈতন্য সাহুর বাবা বাবুলাল সাহুকে শোনায়। সে ছুটে চলে আসে চৈতন্যের বাড়িতে। ঘটনাটির 2 দিন আগে বাবুলাল এসেছিল তার ছেলে ও বউ ও নাতিদের সাথে দেখা করে যায়। পুলিশ বাবুলালকে প্রশ্ন করে তার ছেলের সাথে কারো ঝামেলা ছিল কি না। তো বাবুলাল জানায় এমন কিছুই ঘটনা তার সাথে বা তার ছেলের সাথে ঘটেনি। পুলিশ পাড়া থেকে জানতে পারে চৈতন্য ও যোগমায়ার ব্যবহার খুবই ভালো ছিল। স্বাস্থ্যকেন্দ্রে কাজ করার জন্য তারা সবার বিপদে দুজনে একসাথে ঝাঁপিয়ে পড়ত। পুরো কিষানপুরের সবাই তাদের ভালোবাসত। তাহলে এই ঘটনাটি ঘটালো কে? রায়পুরের ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াডের টিম ডাকা হয়, কিন্তু তাদের হাতে এমন কিছুই পাওয়া গেল না। সন্দেহের বিষয় ছিল আলমারির সমস্ত জিনিসপত্র পড়েছিল, একটাও জিনিস সেখান থেকে মিসিং হয়নি।
তারপর লোকেদের জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় রাতে চিৎকারের আওয়াজ তো এসেছিল, কিন্তু পাশে হসপিটাল থাকায় সেখানে কোনো মহিলার প্রসব যন্ত্রণার চিৎকার হবে ভেবে কেউ আর মাথা ঘামায়নি। পুলিশ কেস রেজিস্টার করে তদন্ত শুরু করে দেয়। এসপি সন্তোষ ও এএসপি সঞ্জয়ের নেতৃত্বে সিট গঠন করা হয়, ঘটনাটি তদন্ত শুরু করে দেয়। তারপর কিছুদিনের তদন্তের পর পুলিশ সন্দেহের বশে সেখানকার 3 জনকে গ্রেপ্তার করে, কিন্তু জিজ্ঞাসাবাদে কিছু না মেলায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর মানে পুলিশ যেখান থেকে তদন্ত শুরু করেছিল আবার সেখানেই চলে আসে। পুলিশ যোগমায়া ও তার স্বামী ফোন চেক করে, তাও কিছু হাতে পায় না। এটা তো বোঝা যাচ্ছিল ঘটনাটির পিছনে কেউ নিজেরই একজন ছিল, কিন্তু সে কে? পুলিশের হাতে কিছু না আসায় পুলিশ 4 জুন স্থানীয় মোবাইল টাওয়ারে আসা সমস্ত ফোন নম্বরের লিস্ট তৈরি করে এবং চেক করে। হাজারো নম্বরের লোকেশান ট্রেস করার পর অনেক কষ্টে একটা নম্বর পাওয়া যায়, যেটা 30 থেকে 31 মে রাত 2:30টার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। তারপর খুব দ্রুত নম্বরটির লোকেশান চেঞ্জ হতে থাকে। সবথেকে মেন যেটা ছিল সেটা হলো নম্বরটি চৈতন্যর কল লিস্টেও পাওয়া গেছিলো। ওই একটা নম্বর যেটা দুটো জায়গায় পাওয়ার জন্য পুলিশ সন্দেহ প্রকাশ করে আর ওই নম্বরের ব্যক্তিকে খোঁজ লাগায়। ওই নম্বরটি কিষানপুরের বাসিন্দা ধর্মেন্দ্র ভাইরার, যে প্লাম্বারের কাজ করত। এরপর 5ই জুন 2018-তে পুলিশ ধর্মেন্দ্রকে গ্রেপ্তার করে। তারপর এএসপি সঞ্জয় ধর্মেন্দ্রকে জিজ্ঞাসাবাদ শুরু করে, আচ্ছা বলো তো, তুমি সাও পরিবারকে কবে থেকে চেনো? ধর্মেন্দ্র বলে, স্যার ওরা আমার প্রতিবেশী ছিল, আমি অনেক দিন ধরে ওদের চিনি। এএসপি আবারও একটা প্রশ্ন করে, তাহলে তাদের বাড়ির সব কিছুই তুমি জানো? ধর্মেন্দ্র জানায় যে না স্যার, ওরা আমাকে মাঝে মাঝে ডাকতো কল ঠিক করার জন্য। এএসপি আরও একটা প্রশ্ন করে, 30 থেকে 31 মে তুমি কোথায় ছিলে? ধর্মেন্দ্র জানায় আমি বাড়িতেই ছিলাম। তারপর এএসপি বলে, তুমি যদি বাড়িতেই থাকো তাহলে তোমার মোবাইলটা যোগমায়ার বাড়িতে গেল কী করে? এরপর ধর্মেন্দ্র খানিকটা ভয় পেয়ে যায়, যেটা এএসপি বুঝে ফেলে। আর অফিসার দীপক চন্দ্র আরও প্রশ্ন করে বলে যে তুমি চৈতন্যর পরিবারকে কেন মেরে ফেলেছো? ধর্মেন্দ্র জানায় আমি কাউকে মারিনি। পুলিশ বুঝতে পারে সে সহজে উত্তর দেবে না। অনেক জিজ্ঞাসাবাদ করার পর ধর্মেন্দ্র ভয় পেয়ে স্বীকার করে যে সে ওই 4 জনকে মেরে ফেলেছে। এখন প্রশ্ন হলো, একলা 4 জনকে কেন মারলো, কারণটা কি? এবার ধর্মেন্দ্রকে আরও প্রশ্ন করা হয়। ধর্মেন্দ্র কৃষাণপুরে স্বাস্থ্যকেন্দ্রের কাছেই তার বাড়ি। তার বয়স 28 বছর, সে এখন অবিবাহিত। ধর্মেন্দ্র খুব কাজের লোক, খেটে খাওয়ার লোক ছিল। যোগমার বাড়িতে তার আসা যাওয়া ছিল। একদিন যোগমায়ের বাড়িতে কল খারাপ হয়ে যায়। চৈতন্য ধর্মেন্দ্রকে ডাকে আর ধর্মেন্দ্র এসে কলটি ঠিক করে দেয় আর টাকা চায় কল ঠিক করার জন্য। সে 150 টাকা চায়। চৈতন্য বলে কাল সকালে নিয়ে যেও। ধর্মেন্দ্র হাসি মুখে চলে গেল। ধর্মেন্দ্র সকালে টাকা চাইতে আসে আবার। চৈতন্য তাকে সন্ধ্যায় আসার জন্য বলে, কারণ ম্যাডাম বাড়ি ছিল না। এই করে কিছুদিন চলে যায়। এরপর চৈতন্য একদিন হঠাৎ ধর্মেন্দ্রকে বলতে শুরু করে, 50 টাকা কাজের জন্য আমি 150 টাকা কেন দেব? তারপর চৈতন্য ও ধর্মেন্দ্রের মধ্যে ঝগড়া হয়। এরপর যোগমায়া ও তার স্বামীর হয়ে কথা বলতে শুরু করে। ধর্মেন্দ্র তাদের ধমকি দেয়, আমি যে কোনো উপায়ে এই 150 টাকা আদায় করে নেব। চৈতন্য জানায়, তোর কি করার আছে করে নে। ধর্মেন্দ্র মনে মনে ঠিক করে নেয়, চৈতন্য সাহু কাজের টাকা দিচ্ছে না তো কোনো ব্যাপার নয়, চৈতন্যের থেকে ডবল টাকা সে আদায় করে নেবে। কারণ ধর্মেন্দ্র যোগমায়ার বাড়িতে আসা যাওয়ার মধ্যেও তার বাড়ির কোথায় কি মূল্যবান জিনিস আছে সে সেটা জেনে গেছিল। এমনকি যোগমায়ের কটা কি সোনার গয়না রূপার গয়না ছিল সে সেটাও জেনে গেছিল। এরপর সে সেই গয়না চুরি করবে বলে যায় 30 থেকে 31 মে রাতে। ধর্মেন্দ্র যোগমায়ের ঘরে পিছনে দরজা দিয়ে ঢোকে। সে নিজের সাথে তার একটা সোট রেখেছিল, যাতে বিপদে পড়লে সে সেটা ব্যবহার করতে পারে। ঘরে ঢোকার পর যখন ধর্মেন্দ্র আলমারি খুলতে থাকে, তালা খোলার শব্দে চৈতন্যের ঘুম ভেঙে যায় ও উঠে দেখে ঘরে ধর্মেন্দ্র। সে অবাক হয়ে যায়। ধর্মেন্দ্র চৈতন্যকে দেখে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না কী করবে। ধর্মেন্দ্র সেই সোট দিয়ে চৈতন্যর গলায় কয়েকটা কোপ মেরে বসে। চৈতন্য চিৎকার করে সেখানেই পড়ে যায়। চৈতন্যের আওয়াজ শুনে যোগমায়ারও ঘুম ভেঙে যায়। ধর্মেন্দ্র যোগমায়াকে দেখে আরও ভয় পেয়ে যায়। তারও গলায় কয়েকটি কোপ বসিয়ে দেয়। এর মধ্যে পাশের ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনে বড় ছেলে তন্ময় ওই ঘরে এসে ধর্মেন্দ্রকে দেখে ফেলে ও তাকে চিনে ফেলে। তাই ধর্মেন্দ্র তাকেও মেরে ফেলে সোট দিয়ে। এরপর ধর্মেন্দ্র তাদের 3 জনের দেহ টেনে বাগানে নিয়ে যায় আর ভাবে তাদের আরও একটা ছেলে আছে এখনও, যে বেঁচে আছে। সে সবটা বলে দিতে পারে পুলিশকে, কিন্তু সে জানতো না ছোট ছেলে কুণাল এখনও তাকে দেখেনি, সে এখনও ঘুমাচ্ছিল ঘরে। কিন্তু পুলিশের ভয়ে ধর্মেন্দ্রর মাথা এতটাই খারাপ হয়ে গেছিল যে সে এটা বুঝতে পারছিল না ঘুমন্ত ছেলে পুলিশকে কি বলবে। তাকে না দেখেই বা সে পুলিশকে কার কথা বলবে। ভয়ে পাশের ঘরের ঘুমন্ত কুণালকেও সোট দিয়ে মেরে ফেলে সে। এরপর ধর্মেন্দ্র 4 জনের খুন করে সোটটাকে সেখানেই ফেলে পালিয়ে আসে। কিন্তু এরপর সে পস্তাচ্ছিল, কারণ 150 টাকার জন্য সে পুরো হাসি খুশি পরিবারটাকে মেরে ফেলেছিল। কিন্তু এখন আফসোস করে আর কী হবে, যা হওয়ার তো সেটা ঘটে গেছে।
এরপর পুলিশ 5ই জুন ধর্মেন্দ্রকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেয়, কিন্তু চৈতন্যের বাবা বাবুলাল সাউ পুলিশের তদন্তে খুশি ছিল না। তাই তিনি তার উকিল ধর্মেন্দ্র প্রধানের হাতে কোর্টে আপিল করে। পুলিশের তদন্ত ছাড়াও কিছু অন্য প্রশ্ন দাঁড় করায় চৈতন্যের পরিজনরা। এরপর এই মামলা ওঠে গৌতম ভাদুড়ির বেঞ্চে। এরপর চৈতন্য পরিজনের আত্মীয় স্বজনরা প্রশ্ন জানায় পুলিশ ঠিক করে এই তদন্ত করছে না। গৌতম ভাদুড়ির বেঞ্চ এই মামলার গম্ভীরতা বুঝে সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরিজনদের এটা মনে হয়েছিল 4 জনকে একটা লোক এতটা নৃশংসভাবে কিভাবে মারতে পারে। এরপর আত্মীয় স্বজনদের চাপে পুলিশ ধর্মেন্দ্রের নার্কো টেস্ট করা হয়, যাতে ধর্মেন্দ্র আরও 4 জনের নাম বলে দেয়। ধর্মেন্দ্র বয়ান অনুযায়ী পুলিশ ফুল সিং যাদব, গৌরীশঙ্কর কেবট, সুরেশ খুন্ডে আর রামপুরের অখণ্ডলাল প্রধানকে গ্রেপ্তার করে। তার মানে পুলিশ এই কেসে এখনও পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে ও জেলে পাঠিয়েছে। এখনও পর্যন্ত এই কেসটি চলছে আর এর বিচার এখনও আসা বাকি আছে। এই ঘটনা মনে করে কৃষণপুরের লোকেরা এখনও ভয় পায়, কিন্তু এই কেসের পিছনের মূল কারণটা এখনও রহস্যময় হয়ে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে আপনাদের মতামত প্রকাশ করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।